সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমান। মিডিয়ার নাম পুনর্বহালের পরিকল্পনা। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামায়াত। ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিরের। অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি। স্মরণীয় হয়ে থাকবে এবারের নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। ভোটের প্রস্তুতিতে সন্তুষ্ট সরকার। পর্যবেক্ষক সংস্থা পাশাকে কার্ড দেয়া স্থগিত। প্রেস উইংয়ের ব্রিফিং। এবং রাজনৈতিক অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। পরাশক্তিদের সামলে চলাই হবে চ্যালেঞ্জের। নতজানু না হয়ে দেশের স্বার্থে কৌশলী সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। গেলে সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ধর্ম নয়, যোগ্যতার মাপকাঠিতে মিলবে কর্ম। উত্তরের 3 জেলায় নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সহ ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে। এ সময় ভোটারদের ভয় দেখানো দলের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। নুরুল আলম নয়নের ছবিতে হাসান ওয়ালির প্রতিবেদন। দুঃসময়ে দলের হাল ধরে রাখা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ে তারেক রহমান 22 বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের এই জনপদে বিএনপি চেয়ারম্যান। একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। বেলা 11:15টায় জনসভা স্থলে আসেন তারেক রহমান। তখন বিস্তৃত জেলা স্কুল মাঠ আর ঈদগাহ লোকে লোকারণ্য। ধানের শীষের স্লোগানে উত্তাল পুরো এলাকা। বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই। যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই। এবারে শুধু জনপ্রতিনিধি নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন মন্তব্য করে তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে যোগ্যতা বিবেচনায় কর্ম নিশ্চিত করবে বিএনপি। যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইলেন তিনি। এরপর নীলফামারীর জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ভোটারদের ভয় দেখাচ্ছে, তাদেরকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে। ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। পরে মা বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এলাকার নাতি হিসেবে ভোট চান তারেক রহমান। বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি। নাতি দিয়ে আসলো, কিছু তো খাওয়াইলেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইলো? নাতি যে আসছে, নাতিকে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে। বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে
জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। উত্তরের 3টি জেলায় জনসভায় ধানের শীষকে জয়ী করতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে 24 ঘন্টা। হাসান ওয়ালি, সময় সংবাদ। এই এলাকাকে ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেবে না বিএনপি। বাহিনীর মর্যাদা ও গৌরব বিষয়ে সদস্যদেরই সজাগ থাকতে হবে। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান আরও বলেন, বিডিআর নাম পুনর্বহাল করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী প্রচারণার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি চেয়ারম্যানের সামনে বিগত সময়ে নানা নিপীড়নের কথা তুলে ধরেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা। পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে একদিনে আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের। আমরা চাই এই সামরিক বাহিনী আর কখনো ব্যক্তিগত দলীয় প্রয়োজনে খুন, গুম বা কোনো মানবতা বিরোধী কাজে সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী নিয়ে নিজের স্মৃতি তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না বিএনপি। জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বিডিআর নাম পুনর্বহালের পাশাপাশি পিলখানা হত্যাযজ্ঞ দিন বিশেষভাবে পালনের পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের। তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর ওয়ান র্যাঙ্ক ওয়ান পে দাবি বিএনপির ইশতেহারেই অন্তর্ভুক্ত, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিগগিরই বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর গৌরব। মুস্তারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামায়াত। মেধার ভিত্তিতে কাজ পাবে সবাই। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত। সিলেট বিভাগের 3 জেলায় নির্বাচনী জনসভায় একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে গণভোটে হ্যাঁকে জয়ী করার তাগিদ দেন জামায়াত আমির। হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা। সকাল থেকেই লোকারণ্য পুরো মাঠ। শনিবার সকাল 11টার পরে আকাশপথে হবিগঞ্জে আসেন ডাক্তার শফিকুর রহমান। জনসভায় অংশ নিয়ে প্রতিশ্রুতি দেন এ অঞ্চলের মৎস্য, বনজ ও খনিজ সম্পদ রক্ষা এবং সুষম ব্যবহারের। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। এই বাংলাদেশে দেখতে চাই না যে এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, রাজনীতি যাদের পেশা তারাই চাঁদাবাজিতে যুক্ত। ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত খাতে খরচ না করার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়, তারা সেদিন হবে 18 কোটি মানুষের। ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের নামে বিভক্তি চায় না জামায়াত। মেধার ভিত্তিতে কাজ পাবেন সব ধর্মের মানুষ। 4টা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। পরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে। আমরা নতুন বাংলাদেশ চাই। এই 12 তারিখ দায়িত্বশীল একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট
আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে জনগণের অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। এসব জনসভায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। সিলেটের জনসভার মাধ্যমে জামায়াত আমিরের ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামলো আজ। দেশব্যাপী তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে জনগণকে মূলত ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় আগামী 12 ফেব্রুয়ারি কি সিদ্ধান্ত নেয় জনগণ। শফিক মুন্সি, সময় সংবাদ। আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা নিয়ে সন্তোষ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্মরণীয় হয়ে থাকবে এবারের ভোট। এদিকে এক ব্যক্তি নির্ভর পাশা নামে পর্যবেক্ষক সংস্থা নিয়ে অভিযোগ ওঠায় তাদেরকে কার্ড দেয়া স্থগিত করেছে ইসি। শনিবার রাতে সংবাদ সম্মেলনে সব কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয় সরকারের উচ্চ পর্যায়ের সভা। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সভার বিষয়ে জানান সাংবাদিকদের। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতিতে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের ভোট স্মরণীয় হয়ে থাকবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন, কেউ কারো বিরুদ্ধে ত্রুটি, কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণ করছেন। এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। উনি আশা করছেন এটা সেফ হবে। আমি আশা করি এই ভোট ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে। এক ব্যক্তি নির্ভর পাশা নামে যে পর্যবেক্ষক সংস্থাটির ব্যাপারে অভিযোগ উঠেছে, তাদের পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে না বলে কমিশনের সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রেস উইং। পাশা নামে একটা এনজিও, তারা 10,000 নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে এটা বলেছিল। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারবে, এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। এবং তবে এখন পর্যন্ত তাদের ব্যাপারে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তায় সেনা, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য কাজ করবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এর মধ্যে 1 লাখ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন। সারা দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত তথ্য পেতে নির্বাচন সুরক্ষা অ্যাপ চালুর কথাও জানানো হয়েছে ব্রিফিংয়ে। অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ময়মনসিংহের 1365টি ভোট কেন্দ্রের 43% ঝুঁকিপূর্ণ। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্ত এলাকায় শঙ্কা নেই বলছে বিজিবি। রাজনৈতিক ও অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশ। জনগণের প্রত্যাশার প্রতিফলনের মধ্য দিয়ে নতুন এক রাষ্ট্র গড়ার পরিকল্পনা করতে হবে নতুন সরকারকে। ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশকে নিয়ে ভারত সহ পরাশক্তিগুলোর আগ্রহ থাকায় সব দিক সামলে চলাই হবে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। আর টানাপোড়েনের সংখ্যায় নতজন না হয়ে বাণিজ্য বিনিয়োগ স্বার্থে কৌশলী সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজারো মানুষকে আহত করা হয়েছে। সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। বাংলাদেশের জন্যই আমাদের লড়াই। আমরা পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছি।
দীর্ঘ ১৬ বছর একটি রাজনৈতিক সরকারের স্বৈরাচারী শাসনের পর গণতান্ত্রিক নির্বাচিত সরকারের অপেক্ষায় ১৮ কোটি মানুষ। তবে নির্বাচিত সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক উত্তরণ, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির মেলবন্ধন বজায় রাখা, বলছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ স্থিতিশীলতাটা ফিরিয়ে আনার কিন্তু একটা বড় ব্যাপার। এত বড় একটা অভ্যুত্থানের পরে কিন্তু একটা বিশৃঙ্খলা হওয়াটা বেশ স্বাভাবিক। কেউ কিন্তু কারো ডিফিট মেনে নিতে পারে না। সো সেইভাবে একটা রাজনৈতিক কালচারটা আবার আমাদেরকে একটা তৈরি করতে হবে। অর্থনীতিবিদরা মনে করেন অতীতের মতোই একক কোনো দেশ ও বাণিজ্য প্রীতি চাপে ফেলবে নতুন সরকারকে। যদিও বিশ্লেষকদের মত, পরিবর্তনশীল বাস্তবতায় নতুন সরকারকে সমর্থন দিতে হবে প্রতিবেশী রাষ্ট্রকে, সুসংহত হবে দ্বিপাক্ষিক বাণিজ্য। বিশ্ব তো এখন আমেরিকা এবং ভারত তো চায়নার শত্রু। গত যে সরকার ছিল এই ৩ জায়গায় খেলতে গিয়ে কোনো জায়গায় সে জিততে পারেনি, এবং পরবর্তী সরকারের ক্ষেত্রেও ভূ রাজনীতিটা হবে মেজর চ্যালেঞ্জ। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটা বড় রকমের পরিবর্তন এসছে, এবং পররাষ্ট্রনীতি শুধুমাত্র সরকার কেন্দ্রিক আর নেই। আমরা দেখতে পাচ্ছি যে জনগণের একটা প্রত্যক্ষ ভূমিকাও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আছে। সেক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে দুই দেশেরই উচিত হবে সাধারণ মানুষের যে অ্যাসপিরেশন এবং স্পিরিটটা আছে সেটাকে ধারণ করা, যে অমীমাংসিত বিষয়গুলি আছে সেগুলিকে সুরাহা করতে পারবে। রাজনৈতিক সরকারের দিকে তাকিয়ে ইতোমধ্যে অনেক বিদেশি বিনিয়োগকারী অবস্থান নিয়েছে ওয়েট অ্যান্ড সি পলিসিতে। তাই গণ অভ্যুত্থান পরবর্তী টেকসই অর্থনীতির লক্ষ্যে পররাষ্ট্রনীতির ভারসাম্যে গুরুত্ব দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বৈশ্বিক বাণিজ্যের দৃশ্যমান পলিসি অনুযায়ী দেশভিত্তিক স্বার্থকে বিচক্ষণের সাথে দেখার পরামর্শ তাদের। যাদেরকে আমরা হেজেমন্স বলছি তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে, আমাদের সাউথ এশিয়ার মধ্যে তো মিডল পাওয়ার্সও আছে, নেপাল আছে, ধরেন ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, সাউথ ইস্ট এশিয়ায় ধরেন ইন্ডোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, আমরা আফ্রিকান কান্ট্রিজগুলো আছে। আমরা কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু এক্সপ্লোর করিনি। তাদের মধ্যে আমরা সহযোগিতা গড়ে তুলতে পারি কি না সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে ওই গতানুগতিকভাবে চিন্তা করলে হবে না যে চীনের সাথে সম্পর্ক থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন হবে। বাণিজ্যটাই প্রধান হবে, এবং এই বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি ধরনের মানুষকে লেভারেজ দিই। আমাদেরকে ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে বাড়াতে হবে, এবং এখানে আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, চীন বলেন, ভারত বলেন, প্রত্যেকেরই ইন্টারেস্ট আছে। অভ্যন্তরীণ স্থিতিশীলতা, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সংস্কার, এই 3 বিষয়ের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। নতুন সরকারের সামনের কয়েক মাসের সিদ্ধান্তই ঠিক করে দেবে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে দেশ ঘুরে দাঁড়াতে পারে, আর ব্যর্থ হলে সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে চাঙ্গা ভাব ঢাকার পুঁজিবাজারে ব্যাপকভাবে বিনিয়োগ টানছে জেট ক্যাটাগরির কোম্পানি। এমন অবস্থার মধ্যেই গেল সপ্তাহের 4 কার্যদিবসের 2 দিন দৈনিক লেনদেন ছাড়িয়েছে 700 কোটি টাকা, 650 কোটির বেশি। আর সপ্তাহ শেষ হয়েছে প্রায় 600 কোটির লেনদেনে। বেড়েছে সূচক ও বাজার মূলধনও। ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন শেষ হয় 626 কোটি 69 লাখ টাকায়। পরদিন বাড়ে আরও 100 কোটির বেশি, লেনদেন থেকে প্রায় 750 কোটিতে। তৃতীয় কার্যদিবসে কিছুটা কমলেও থাকে 700 কোটির উপরেই। বড় পতনের মুখে পড়ে 587 কোটি 42 লাখ টাকায় শেষ হয় শেষ দিনের শেয়ার বেচাকেনা। লেনদেনের এমন চাঙ্গা ভাবের মধ্যে গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক বাড়ে 80 পয়েন্ট। চলতি বছর প্রথমবারের মতো বাজার মূলধন 7 লাখ কোটি টাকার উপরে ওঠে গেল সপ্তাহেই। এমন আশা জাগানো লেনদেনে দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় গেল সপ্তাহে বাজে খ্যাত জেট ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে 9টি, 7টি ছিল আগের সপ্তাহে। বিপরীত চিত্র দাম কমতির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায়, যেখানে 9টি রয়েছে এ ক্যাটাগরির প্রতিষ্ঠান আর 1টি বি ক্যাটাগরির। যেখানে 9টি রয়েছে এ ক্যাটাগরির প্রতিষ্ঠান আর 1টি বি ক্যাটাগরির। এই তালিকায় নেই জেট ক্যাটাগরির কোনো কোম্পানি। গত কয়েক বছর ধরে যদি আমরা দেখি যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার মানে জেড ক্যাটাগরি, আমি বলবো না, আমি বলবো যে আপনার যে শেয়ারগুলি ফান্ডামেন্টালি স্ট্রং না, যেগুলি সাস্টেইনেবল না, সেইখানেই সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের ক্ষতির কারণ হয়েছে। এখন এই ধারাটা থেকে যদি আমরা না বেরোতে পারি তাহলে কোনোভাবেই বিনিয়োগকারীদেরকে রক্ষা করা যাবে না। গেল সপ্তাহে ঘুরে দাঁড়ানো ব্যাংক খাতের 36 প্রতিষ্ঠানে গড় লেনদেন 116.36% বেড়ে ঠেকেছে 133 কোটি 72 লাখ টাকায়। 1% বেশি বেড়েছে সিমেন্ট খাতে। তবে গেল সপ্তাহে বেশ বড় ব্যবধানে লেনদেন কমেছে বিমায়। তালিকাভুক্ত 21 খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন বেড়েছে 12টিতে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ,
ঢাকা। দফা দাবি না মানায় আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। লিপি, সকাল 8টা থেকে পুনরায় যে শ্রমিকদের ধর্মঘট চট্টগ্রাম বন্দরে সেটা শুরু হয়েছে। আমরা 8টার আগে দেখেছি যে প্রচুর ট্রাক, কাভার্ড ভ্যান, লরি কিন্তু চট্টগ্রাম বন্দরের যে 4 নাম্বার গেট সহ অন্যান্য গেট দিয়ে প্রবেশ করছে, কিন্তু 8টার পর আসলে কোনো ধরনের যানবাহন কিন্তু আমরা এই যে গেটগুলোতে সেগুলোতে দেখছি না। তার বিপরীতে দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান কিন্তু রয়েছে এবং পুলিশ সদস্যরা যারা আছেন তারা কিন্তু বন্দরের গেটে শ্রমিকদেরকে দাঁড়ানোর সুযোগ দিচ্ছেন না। যারা আসছেন তাদেরকে হয় ভেতরে চলে যেতে বলছেন, নতুবা এই যে গেট সেই গেট ত্যাগ করার অনুরোধ জানাচ্ছেন। এবং আপনারা জানেন যে গতকাল দুপুরবেলা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ তারা দাবি করছেন যে নৌ উপদেষ্টার যে পদক্ষেপ সেটা কোনো দৃশ্যমান হয়নি বৃহস্পতিবারের যে বৈঠক, সেই বৈঠকের পর সে কারণে আসলে তারা পুনরায় আজকে থেকে অনির্দিষ্টকালের যে ধর্মঘট সেটা ডেকেছেন। এবং এই যে ধর্মঘট নিয়ে কিন্তু আমরা দেখছি বন্দর কর্তৃপক্ষ এবং শ্রমিকদের একটি পাল্টাপাল্টি অবস্থান। এবং সকাল 9:30টার দিকে বন্দর কর্তৃপক্ষ প্রায় বিভিন্ন বিভাগে 200 শ্রমিক কর্মচারীদের একটি বৈঠক জরুরি সভা ডেকেছেন, কিন্তু শ্রমিক নেতারা বলছেন যে বিদ্যমান যে পরিস্থিতি উত্তেজনাকর, সে কারণে কিন্তু শ্রমিকরা সেই বৈঠকে যোগ দিবেন না, এমন কিন্তু তারা জানিয়েছেন। এর বাইরে সকাল 11টার দিকে বন্দর চেয়ারম্যান গণমাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে এবং শ্রমিক যারা আছেন তারা বলছেন যে নৌ উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা এর আগে যে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট, সেই ধর্মঘট কিন্তু দুজনের জন্য স্থগিত করেছেন। এবং তারা বলছিলেন যে নৌ উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছিলেন মূলত যে দাবি ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া সহ যেসব শ্রমিক নেতাদেরকে বদলি করা হয়েছে এই বিষয়গুলো তিনি দেখবেন, কিন্তু সে ধরনের কোনো যে অগ্রগতি সেটা না থাকাতে কিন্তু তারা আসলে এই যে আজকের যে ধর্মঘট, অর্থাৎ আজকে থেকে যে আবার অনির্দিষ্টকালের ধর্মঘট সেটা শুরু করেছেন। এবং যে প্রেক্ষিতে এই ধর্মঘট সেটা হচ্ছে আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দরের সবগুলো গেটে আসলে শুনশান অবস্থা। এবং আপনারা জানেন যে টানা ধর্মঘটের কারণে কিন্তু চট্টগ্রাম বন্দর, বিশেষ করে দেশের যে আমদানি রফতানি বাণিজ্য সেটা কিন্তু অনেকটা স্থবির। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। সকালের সময় আরও থাকছে। গাজায় ইসরায়েলি হামলা চলছে, ধ্বংসযজ্ঞ না থামলে যুদ্ধবিরতি অর্থহীন বলছে হামাস। হত্যাযজ্ঞে দায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা, অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের। সর্বদক্ষিণের জনপদ পটুয়াখালী শহর থেকে গ্রামগঞ্জে সবখানে নির্বাচনের আমেজ। চায়ের চুমুকে সাধারণ মানুষের আড্ডা জমে উঠেছে নির্বাচনের গল্পে। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত পটুয়াখালীবাসী এবার চান জনপ্রতিনিধিদের হাত ধরে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন। চায়ের আড্ডায় সাধারণ মানুষের সেই প্রত্যাশার খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। ক্যামেরায় ছিলেন সুজন দাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাবো চায়ের আড্ডায়। আমার প্রত্যাশা যে সংসদে যাবে সে যেন আমাদের এলাকার সর্বজনীন সকল উন্নয়ন কাজ করতে পারে, জনগণের প্রত্যাশা কার কি এটি দেখতে পারে। রাস্তাঘাট, কৃষি উন্নয়ন, শিক্ষার, বিশেষ করে শিক্ষার যে উন্নয়ন করতে পারবে, আমরা এই রকম একজন সৎ আদর্শ ব্যক্তিকে সংসদে পাঠাতে চাই। এইবার নতুন ভোটার, আমি চাই যে যোগ্য নেতা এবং যোগ্য প্রার্থীকে এইবার আমি নতুনভাবে একটা ভোট দিতে চাই যে দেশের জন্য কাজ করবে। পটুয়াখালীর আশেপাশে যে নদী ভাঙ্গুনি এলাকা আছে, স্থায়ী ভেরিবের যেন আমরা পাই, আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। মাদকের সয়লাবে আমরা খুব দিশেহারা, এই জন্য আমরা তাদের কাছে প্রত্যাশা করি যেন এইদিকে তারা কড়া দৃষ্টি দিয়ে যেন এটাকে এই বাংলাদেশ থেকে যেন মাদক মুক্ত বাংলাদেশ হিসাবে ঘোষণা করতে পারে। এই প্রত্যাশা হইল যে কৃষি দ্রব্য আছে, সার, ওষুধ, কীটনাশক, ওটা যেন ন্যায্য মূল্যে পায় কৃষকেরা, এটাই দাবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে ভোট কেন্দ্র 1365টি, যার প্রায় 43% ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারি ও আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। সীমান্ত উপজেলাগুলোতেও শঙ্কার কিছু নেই বলে জানিয়েছে বিজিবি।
ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, আর ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসনও। ময়মনসিংহ জেলার 11টি সংসদীয় আসনে সিটি কর্পোরেশন সহ 13টি উপজেলায় 1063টি কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে ভোট গ্রহণের জন্য। এর মধ্যে 583টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। একই সঙ্গে সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন থাকবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হলে যেন খুবই অল্প সময়ের মধ্যে আমরা সেখানে রেসপন্স করতে পারি, সেই বিষয়টি আমরা মাথায় রেখেই ডিপ্লয়মেন্ট পরিকল্পনা করেছি। সংসদ নির্বাচন ও গণভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নিয়ে মাঠে সদস্যরা। বিভিন্ন কেন্দ্রে নিয়মিত চালানো হচ্ছে টহল কার্যক্রম। সীমান্ত উপজেলাগুলোতেও আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন বিজিবির 39 ব্যাটালিয়ন অধিনায়ক। যারা দুষ্কৃতী কিংবা এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদেরকে যাতে আমরা একটা ভিডিও ধারণ করে রাখতে পারি, যাতে পরবর্তীতে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশে আমাদের নোডাল পয়েন্টগুলো থাকবে, যাতে করে উইদিন ভেরি ফিউ মিনিটস যাতে আমরা সেটা নিউট্রালাইজ করতে পারি। এদিকে সম্প্রতি ময়মনসিংহ সফরে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কোথাও কেন্দ্র দখলের চেষ্টা করা হলে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল যেন না হয় এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প, পুলিশের 25,700 আমরা বডি ক্যাম্প দিচ্ছি। যদি কেউ কোনো রকমের এদিক করতে যায়, 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইল সে ধরা খাবে। ময়মনসিংহ জেলার 11টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র হিসেবে মোট 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 8,693টি ভোট কক্ষে ভোটাধিকারের সুযোগ পাবেন 47,64,099 জন ভোটার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পুরুষের সঙ্গে সমানভাবে দেখা যাচ্ছে নারীদেরও। সমর্থন আদায়ে প্রার্থীদের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছেন নারী বান্ধব নানা প্রতিশ্রুতি। আর জয় পরাজয়ে বড় ফ্যাক্টর হওয়ায় নারী ভোটারদের দলে টানতেও ব্যস্ত প্রার্থীরা। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। সূর্যোদয়ের পরপরই ভোলার দৌলত খানের জয়নগরে শত শত নারী দল বেঁধে শুরু করেন নির্বাচনী প্রচারণা। ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় সহ স্লোগান দিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পুরুষের সঙ্গে সমানভাবে দেখা যাচ্ছে নারীদের অংশগ্রহণ। চরপেশনে বিএনপি প্রার্থীর উঠান বৈঠক, তিল ধারণের ঠাঁই নেই। স্থান সংকুলন না হওয়ায় বাগান, এমনকি ঘরের ছাদে উঠেও সবাই অংশ নিতে দেখা যায় নারীদের। বুরহানুদ্দিন হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামীর প্রার্থীর নারী সমাবেশেও বিপুল সংখ্যক অংশগ্রহণ। লালমোহনের নির্বাচনী সভায় নারীদের উপস্থিতিও নজর কাড়ে। পুরুষ প্রার্থীর গণসংযোগে রাস্তায় দাঁড়িয়ে অভ্যর্থনাও জানাতে দেখা যায়। এবার ভীতিহীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চান নারীরা। একজন নারী স্বাধীন রাষ্ট্রে তার উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা পাবে, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা পাবে, এটা হচ্ছে সরকারের কাছ থেকে তার পাওয়া। নারীদেরকে সম্মান দিবে, নারীদেরকে নিয়ে একটা ঐক্য তৈরি করবে, এমন একটা যোগ্য লোককে আমরা ভোটটা দেব। পৃথিবীতে যাহা কিছু সুন্দর এবং কল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। আমরা নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। অধিকারপূর্ণ নিয়ে আমরা মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে যে ন্যায্যতা পাওয়ার, সেই ন্যায্যতা হিসাবে আমরা বসবাস করতে চাই। নির্বাচনী বৈতরণী পার হতে নারী ভোটাররা বড় ফ্যাক্টর হয়ে ওঠায় প্রার্থীরাও গুরুত্ব দিচ্ছেন বিষয়টিকে। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের সক্রিয় রাখছেন ভোটের মাঠে। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার নির্বাচনে নারীদের এমন সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক হিসাবেও দেখছেন প্রার্থীরা। আমার মনে হয় নারীরা আরও পলিটিক্সে বেশি সম্পৃক্ত হবে, বা ওনারা শুনতে চায় যে ওনাদের ব্যাপারে চিন্তা ভাবনাটা কি। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং শরীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদা দিয়েছেন, এক কথায় সেই মর্যাদায় প্রতিষ্ঠিত করাই হলো আমার প্রচেষ্টা, নির্বাচনের পরেও আগে। সরকারের পক্ষ থেকে যেই
সেবাটা থাকবে। তার পাশাপাশি আমি আমার অঞ্চলের যারা নারী উদ্যোক্তা হতে চাইবে তাদেরকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করব। ভোলার 4টি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা 16,71,382 জন। এর মধ্যে নারী ভোটার 8,04,755 জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 29 জন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ফসল ধান চাষ করে এবছর ক্ষতির মুখে কৃষকরা। হাওড়ে পানি জমে থাকা শৈত্যপ্রবাহে এবার আশানুরূপ হয়নি বোরোর ফলন। কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। নেত্রকোনার হাওর বেষ্টিত 3 উপজেলা মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, এছাড়া আরও 6টি উপজেলায় রয়েছে আংশিক হাওর। এই হাওরাঞ্চলের একমাত্র আবাদি ফসল বোরো ধান, কৃষকদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। তবে হাওরের নিচু এলাকায় পানি জমে থাকায় এবং শৈত্যপ্রবাহের কারণে পিছিয়েছে বোরো ধানের আবাদ। সেচ, সার ও শ্রমিকের খরচ বেশি হওয়ায় লোকসানের শঙ্কায় চাষিরা। সারের যে দাম আর তেলের যে দাম, ধানের যদি দাম না হয় তাহলে তো কৃষক অনেক লসে পড়বে। বড় ধান যে জায়গা ওই জায়গার মধ্যে এখনো পানি আছে, কাল বিল কুদা হইলে এই পানি যাইলো আমরা আরো আগায় লইতে পারলাম। কিছুটা বিলম্বে বোরোর আবাদ হলেও এ পর্যন্ত 63 ভাগ রোপণ সম্পন্ন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আমাদের কৃষকেরা সঠিক পরিমাণে সার ব্যবহার করে এবং যে পরিচর্যা, বিশেষ করে বালাইনাশক এবং পোকামাকড় নাশক যদি পরামর্শ নিয়ে তারা ব্যবহার করে তাহলে তাদের উৎপাদন খরচটা কমে আসবে, আলটিমেটলি তারা লাভবান হবে। এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,548 হেক্টর জমি। সময় সংবাদ, নেত্রকোনা। কক্সবাজারে ক্যাম্প ছেড়ে বাসা ভাড়া ও স্থানীয়দের জমি দখল করে বসবাস করছে বহু রোহিঙ্গা। এমন অভিযোগে অভিযান চালিয়ে 500-র বেশি রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। এই মুহূর্তে উখিয়ায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এই রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে বিভিন্ন স্থানে যারা রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে গিয়েছিল, বাইরে গিয়ে সেখানে অবৈধভাবে তারা ঘরবাড়ি দখল কিংবা ঘরবাড়িতে আশ্রয় নিয়েছিল কিংবা ভাড়া বাসায় ছিলেন, সেসব রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরাতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথ বাহিনীর যে অভিযান, এই অভিযান সকাল থেকে শুরু হয়েছে। এরই মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে শত শত রোহিঙ্গা। সর্বশেষ যে তথ্যটি বলছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনী, সেটি হচ্ছে এখন পর্যন্ত 700-র অধিক রোহিঙ্গাকে ক্যাম্পের বাইরে থাকা তাদেরকে আটক করা হয়েছে। আটক করে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে উখিয়ার ভালুকালী 11 নম্বর ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের মধ্যে তাদেরকে গণনা কিংবা তাদের যে বায়োমেট্রিক যে কার্যক্রম সেটি চলছে এবং চলার আমরা লক্ষ্য করছি। এখানে যেমন পুরুষ রয়েছে ঠিক তেমনি নারীরও রয়েছে, সবার কিন্তু এখানে তালিকা করা হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা আসলে ক্যাম্প ছেড়ে তারা বিভিন্ন লোকালয়ে তারা আশ্রয় নিয়েছিল কিংবা ঘর ভাড়া বাসাতে ছিলেন। সেই প্রক্রিয়ায় যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি স্থানীয়রা আশঙ্কা করছিল যে রোহিঙ্গাকে নির্বাচনে ব্যবহার করতে পারে, নাশকতার আশঙ্কা করতে পারে। সেজন্য এই যে যৌথ যে কার্যক্রম, সেই কার্যক্রমটি চলমান, যে যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদেরকে ক্যাম্পে ফেরাতে এই উদ্যোগ বলে আমরা জানতে পেরেছি। তবে স্থানীয়রা যেটি অভিযোগ করছে, ক্যাম্পে যেহেতু শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের CIC রয়েছে, তারপর APBN এর বিভিন্ন চেকপোস্ট রয়েছে, এত কিছুর পরও কিভাবে রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে যায় কিংবা কাঁটাতার যে কেটে ফেলা হয়েছে, এসব বিষয়গুলোকে নিয়ে তারা স্থানীয়রা খুব চিন্তিত, সেটি এখানকার স্থানীয়রা বাসিন্দারা বলছে। আমরা লক্ষ্য করছি সকাল থেকে এই যে অভিযান চলছে এখনো পর্যন্ত চলমান রয়েছে, সেটি হয়তো ঘণ্টাখানিক পর আরও যে 700 যেটি বলা হচ্ছে সেটি আরও বেশি হতে পারে। স্থানীয়রা আশঙ্কা করছে শুধু কক্সবাজারের যে উখিয়ার এই অংশে নয়, কক্সবাজার কিংবা চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় যে রোহিঙ্গারা কক্সবাজারের যে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলো ছেড়ে বাইরে চলে যাচ্ছে, সেই আশঙ্কাটা দিন দিন বাড়ছে, যার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এটি শঙ্কা তৈরি হচ্ছে। তাই স্থানীয় বাসিন্দারাও বলছে যাতে ক্যাম্পের কাঁটাতারগুলো যাতে সঠিকভাবে মেরামত করা হয় এবং যে CCTV ক্যামেরা যে বসানোর যে কার্যক্রম যে অকেজো হয়ে গেছে সেটি সচল করার
জন্য যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো পুনঃস্থাপন করা এবং কঠোরতা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের যারা ক্যাম্প ইনচার্জ রয়েছে কিংবা যারা দায়িত্বে রয়েছে আইন শৃঙ্খলা তাদেরকে কঠোর হওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা বলছে। তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, এখন পর্যন্ত 700-র অধিক রোহিঙ্গাকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। এর আগেও কিন্তু দোহাজারী কিংবা চট্টগ্রাম বিভিন্ন অঞ্চল থেকে 500-এর বেশি রোহিঙ্গাকে আটক করা হয়েছিল, তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। তো এই ছিল আমার কাছে উখিয়ার বালুখালী এলাকা থেকে সর্বশেষ। কক্সবাজারের উখিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময় দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যে 19 ফেব্রুয়ারি গাজা শান্তি পরিষদের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত হতে পারে। এদিকে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। হামাসের দাবি, ইসরায়েলি হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। চলমান হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তাকে দায়ী করছেন মার্কিন কংগ্রেস সদস্য। অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। একদিনে গ্রেফতার করেছে অন্তত 16 ফিলিস্তিনিকে। অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। গাজা সিটির আশপাশের এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন। বাসিন্দারা জানায় মাত্র 1 ঘন্টা নোটিশে তাদের ভবন খালি করতে বলা হয়। একইভাবে খান ইউনিসেও হামলা চালায় নেতানিয়াহু সেনারা। হামাস বলছে, ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞ চলতে থাকলে যুদ্ধবিরতি অর্থহীন। তারা মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান। একই সময় গাজায় হামলা অব্যাহত থাকার অভিযোগ তুলে মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তায় ইসরায়েলি বাহিনী এ সহিংসতা চালু রেখেছে। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি গাজা বিষয়ক বোর্ড অফ পিসের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। মার্কিন ও কূটনৈতিক সূত্রের বরাতে গণমাধ্যম এক্সিওস এই তথ্য জানিয়েছে। এই আয়োজনের লক্ষ্য গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে অর্থ সংগ্রহ করা। বৈঠকটি ওয়াশিংটনের ইনস্টিটিউট অফ পিসে অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কোন কোন দেশের নেতা অংশ নিতে পারবেন তা যাচাই করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা জানান, এটি হবে গাজা শান্তি পরিষদের প্রথম বৈঠক এবং গাজা পুনর্গঠনের জন্য একটি তহবিল সংগ্রহ সম্মেলন। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে। এর একদিন আগে 18 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েল বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেও এখনো চার্টারে সই করেনি। নেতানিয়াহু বৈঠকে অংশ নিলে এটি হবে 7 অক্টোবরের পর আরব ও মুসলিম নেতাদের সঙ্গে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জুনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মস্কো কিয়েভের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে গড়াচ্ছে। এদিকে চলমান আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। দেশটির বিদ্যুৎ ও শক্তি খাতকে লক্ষ্য করেই এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি কিয়েভের। স্থানীয় সময় শনিবার ভোরে ইউক্রেনের কিয়েভ অঞ্চলে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে ইয়াহুতিন শহরের একটি গুদাম ও লজিস্টিক্স কমপ্লেক্সে আগুন ধরে যায়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক রাতেই 400-র বেশি ড্রোন ও প্রায় 40টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া, যার মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থা। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন সাব স্টেশন ও ট্রান্সমিশন লাইনে আঘাত হানায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমাতে হয়, বন্ধ হয়ে যায় একটি ইউনিট। এদিকে মস্কোর দাবি, ইউক্রেনের তথাকথিত সন্ত্রাসী হামলার জবাবে তারা নির্ভুল অস্ত্র ব্যবহার করে শক্তি ও পরিবহন অবকাঠামোতে আঘাত হেনেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ দূরপাল্লার অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ইউরোপের সবচেয়ে বড় 750 কেভি সাবস্টেশনেও প্রথমবারের মতো আঘাত হানা হয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র জুনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে। বলেন, আগামী সপ্তাহে ইউক্রেন ও রাশিয়াকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইউক্রেন এতে সম্মত হয়েছে। সম্ভাব্য বৈঠকটি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে হতে পারে বলেও জানান জেলেনস্কি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভালো আলোচনা চলছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আলোচনার বিস্তারিত জানাননি। এরই মধ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে, যার আওতায় 314 জন বন্দীর মুক্তির উদ্যোগ নেওয়া হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সকালের সময় খেলার খবর। বাংলাদেশ না থাকায় টি-20 বিশ্বকাপে আগ্রহ হারিয়ে ফেলেছেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে মোস্তাফিজ ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করতে নারাজ এই ক্রিকেটার। জাতীয় দলের বাইরে থেকে উপভোগ করছেন নিজের অবসর। ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ কি তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি রিয়াদ। জাতীয় দলে 1.5 দশকের ক্যারিয়ার শেষে এখন অফুরন্ত সময় মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। ওই সময়টা বিজ্ঞাপনী কাজে লাগাচ্ছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। এমন অবসর বেশ উপভোগী করছেন রিয়াদ। নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও খেলাটা চালিয়ে যেতে চান আরও কিছুদিন। এটা এখনই বলা পসিবল না আমার পক্ষে। যেটা আমি বললাম যে আমি আমার লাইফটা এখন এনজয় করছি। আলহামদুলিল্লাহ 18 বছর আল্লাহর রহমতে আমি বাংলাদেশ দলের জন্য খেলার সৌভাগ্য হয়েছে এবং এখন ফ্যামিলি লাইফ, সাম আদার থিংস এবং some leagues, BPL, Premier League, and inshallah if I get opportunity in some franchise league, I'm gonna play inshallah. So I'm enjoying, alhamdulillah. শোরুম উদ্বোধনে যখন ব্যস্ত রিয়াদ, তখন পর্দা উঠল 10ম টি-20 বিশ্বকাপের। প্রথমবারের মতো যেখানে নেই বাংলাদেশ। নিজের দেশ না থাকায় আগ্রহ হারিয়ে ফেলেছেন এই ক্রিকেটার। তবে মেগা ইভেন্ট হাতছাড়া হওয়ার কষ্টটা কেমন তা ঠিকই বোঝেন সাবেক টাইগার অধিনায়ক। যেহেতু বাংলাদেশ নেই, আমার টিম যদি না থাকে তাহলে আমার খুব একটা ওইরকম ইন্টারেস্টও কমে গেছে, টু বি অনেস্ট আমি যদি বলি। বাট ওয়ার্ল্ড কাপ ইজ সাচ এ বিগ টুর্নামেন্ট এবং আমি শিওর যে ক্রিকেটাররাও হয়তো এটা মিস করছে এবং আমি শুনেছি বেশ কয়েকজনের কাছে এবং কম বেশি সবার সাথে কথা হয়েছে। বাট ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ডস। বাট দিন শেষে অবশ্যই ইটস এ মেগা টুর্নামেন্ট এবং এভরিওয়ান ওয়ান্টস টু বি পার্ট অফ ইট, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এদিন মোস্তাফিজ ইস্যুতে রিয়াদের প্রতিক্রিয়া জানতে চায় গণমাধ্যম কর্মীরা। তবে বিষয়টা রাজনৈতিক বলেই সে প্রশ্ন এড়িয়ে গেছেন এই অলরাউন্ডার। তবে রাজনীতির মারপ্যাচে যে ক্রিকেটারদের ভুগতে হয় সে কথাও মনে করিয়ে দিয়েছেন রিয়াদ। Since Mustafa is very chill about it, so but it's a এই জিনিসগুলো নিয়ে কমেন্ট করা খুব ডিফিকাল্ট। দিন শেষে ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং I hope BCB is really concerned about it. That's why they have arranged this particular tournament for the cricketers. বিসিবির নতুন সংযোজন অদম্য বাংলাদেশ টি-20 কাপে নাম নেই রিয়াদের। অবশ্য এ নিয়ে আক্ষেপও নেই। নতুনদের জন্য এমন আয়োজনে ক্রিকেট বোর্ডের প্রশংসা করলেন এই অলরাউন্ডার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামায়াত। ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিরের। অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি। এবং রাজনৈতিক অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। পরাশক্তিদের সামলে চলাই হবে চ্যালেঞ্জের। নতজন না হয়ে দেশের স্বার্থে কৌশলী সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ যশোয়া। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।